নমস্কার। ভারতের রাজনৈতিক ব্যবস্থার যে ঐতিহাসিক পটভূমি আমাদের সংবিধান আর শাসন ব্যবস্থা যেভাবে আজকে রূপ পেয়েছে তার পেছনে ব্রিটিশ শাসনের একটা বিরাট ভূমিকা আছে। তো চলুন আজ আমরা সেই পুরো জার্নিটা একবার দেখে নিই, কিভাবে সেই পুরনো সাংবিধানিক কাঠামো আজকের ভারতকে প্রভাবিত করেছে। দেখুন, গল্পটা শুরু হচ্ছে সেই ১৬০০ সালে। ব্রিটিশরা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে ভারতে এসেছিল পিওরলি ব্যবসা করার জন্য। কিন্তু খেলাটা পুরোপুরি পাল্টে গেল ১৭৬৫ সালে। কোম্পানি যখন বাংলা, বিহার আর উড়িষ্যার দিওয়ানি পেয়ে গেল, রাজস্ব আদায় আর দেওয়ানি বিচারের অধিকার, ঠিক তখন থেকেই তাদের পরিচয়ও বদলে যেতে শুরু করল। একটা সাধারণ বাণিজ্যিক সংস্থা থেকে তারা ধীরে ধীরে একটা আঞ্চলিক শক্তিতে পরিণত হল। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন একবার, ১৬০০ সালে তারা শুধু ব্যবসায়ী, ১৭৬৫ সালে দিওয়ানি পেয়ে হয়ে উঠল আঞ্চলিক শক্তি, আর তারপর ১৮৫৮ সালে ব্রিটিশ রাজ নিজেই সরাসরি ভারতের শাসনভার তুলে নিল। এই যে একটা বিরাট পরিবর্তন, এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত। তো চলুন এবার আমরা প্রথম পর্বে ঢুকে পড়ি, কোম্পানির শাসন, যেটা চলেছিল ১৭৭৩ থেকে ১৮৫৮ সাল পর্যন্ত। এই সময়টাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে খোদ ব্রিটিশ সরকারই তাদের নিয়ন্ত্রণ করার জন্য একের পর এক আইন আনতে শুরু করে। এই নিয়ন্ত্রণের প্রথম বড় পদক্ষেপটাই ছিল ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট। সাংবিধানিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম ব্রিটিশ সরকার কোম্পানির রাজনৈতিক আর প্রশাসনিক কাজকে আলাদাভাবে স্বীকৃতি দিল। বলা যেতে পারে ভারতে একটা কেন্দ্রীয় প্রশাসনের ভিত কিন্তু এখানেই তৈরি হয়েছিল। আর হ্যাঁ, এই আইনের মাধ্যমেই বাংলার গভর্নর হয়ে গেলেন গভর্নর জেনারেল, আর কলকাতায় তৈরি হলো একটা সুপ্রিম কোর্ট। আচ্ছা, ১৭৭৩ সালের আইনে কিছু সমস্যা ছিল, সেগুলো ঠিক করতেই আনা হল ১৭৮৪ সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ডাবল গভর্নমেন্ট বা দ্বৈত সরকার ব্যবস্থা। কাজ ভাগ করে দেয়া হলো। বাণিজ্যিক বিষয়গুলো দেখবে আগের মতোই কোর্ট অফ ডিরেক্টরস, আর রাজনৈতিক বিষয়গুলো সামলানোর জন্য তৈরি করা হলো একটা নতুন বডি, বোর্ড অফ কন্ট্রোল। এই আইনটা কিন্তু আরও দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত, এই প্রথমবার ভারতে কোম্পানির অধীনে থাকা এলাকাগুলোকে সরকারিভাবে ভারতে ব্রিটিশ সম্পত্তি বা ব্রিটিশ পজেশনস ইন ইন্ডিয়া বলা হলো। আর দ্বিতীয়ত, এর মাধ্যমে ভারতে কোম্পানির প্রশাসন আর সব কাজকর্মের ওপর ব্রিটিশ সরকারের একছত্র নিয়ন্ত্রণ চলে এলো। এটা কিন্তু একটা বিশাল ক্ষমতা হস্তান্তর ছিল। এরপর আমরা চলে আসছি ১৮৩৩ সালের চার্টার অ্যাক্টে, যেটা ছিল ভারতে ব্রিটিশ কেন্দ্রীকরণের একেবারে চূড়ান্ত পর্যায়। এই আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেলকে পুরো ভারতের গভর্নর জেনারেল করে দেওয়া হলো, আর দেশের সমস্ত দেওয়ানি আর সামরিক ক্ষমতা তার হাতেই তুলে দেওয়া হলো। আর এখানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ী হিসেবে ভূমিকা শেষ হয়ে গেল। তারা হয়ে উঠল একটা পুরোপুরি প্রশাসনিক সংস্থা। ১৮৫৩ সালের চার্টার অ্যাক্ট ছিল একটা যুগান্তকারী আইন, একটা ল্যান্ডমার্ক। কারণ এই প্রথমবার আইন প্রণয়ন আর প্রশাসনিক কাজ, এই দুটোকে আলাদা করা হলো। একটা আলাদা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হলো, যাকে অনেকে একটা মিনি পার্লামেন্টও বলতো। আর খুব গুরুত্বপূর্ণভাবে সিভিল সার্ভিসের জন্য একটা ওপেন কম্পিটিশন সিস্টেম চালু করা হলো, যেটা ভারতীয়দের জন্য খোলা ছিল। কিন্তু কোম্পানির শাসনের অবসানটা হলো একটা বিরাট ঐতিহাসিক ঘটনার পর। বলা হয় এই পরিবর্তন এসেছিল ১৮৫৭ সালের বিদ্রোহের পরিপ্রেক্ষিতে, যা প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত। এই মহাবিদ্রোহই ভারতে কোম্পানির শাসনের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। আর এরপরই শুরু হলো আমাদের দ্বিতীয় পর্ব, ক্রাউনের শাসন, অর্থাৎ ব্রিটিশ রাজের সরাসরি শাসন, যা ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত চলেছিল। এবার ক্ষমতা সরাসরি চলে গেল ব্রিটিশ সরকারের হাতে। ১৮৫৮ সালের ভারত শাসন আইনকে বলা হতো ভারতের সুশাসনের জন্য আইন। এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি তুলে দেওয়া হলো, আর সব ক্ষমতা চলে গেল ব্রিটিশ ক্রাউনের হাতে। গভর্নর জেনারেলের পদটার নাম বদলে রাখা হলো ভাইসরয়। সেই যে পিটস ইন্ডিয়া অ্যাক্টের ডাবল গভর্নমেন্ট সিস্টেম ছিল, সেটাও বাতিল করে দেওয়া হলো। আর ভারত শাসনের জন্য সেক্রেটারি অফ স্টেট নামে একটা নতুন পদ তৈরি করা হলো। ১৮৬১ সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট একটা নতুন দিকের সূচনা করে। এই প্রথমবার আইন তৈরির প্রক্রিয়ায়
ভারতীয়দের যুক্ত করার একটা চেষ্টা শুরু হলো। এর আগে যেসব ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছিল সেই ট্রেনটা এবার উল্টে গেল। প্রদেশগুলোকে ক্ষমতা ফিরিয়ে দিয়ে বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া শুরু করা হলো। আর আধুনিক মন্ত্রিসভার মতো পোর্টফোলিও সিস্টেমকেও স্বীকৃতি দেওয়া হলো। এরপর এলো ১৯০৯ সালের ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, যেটা মর্লে মিন্টো সংস্কার নামে বেশি পরিচিত। এই আইন লেজিসলেটিভ কাউন্সিলের আকার বেশ অনেকটাই বাড়িয়ে দিল, আর প্রথমবারের মতো ভারতীয়রা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হওয়ার সুযোগ পেল। কিন্তু এর একটা খুব বিতর্কিত দিকও ছিল। মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী বা সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা চালু করা হলো, যা সরকারিভাবে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্ম দিল। এরপর ১৯১৯ সালের ভারত শাসন আইন, যা মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামেও পরিচিত। এর মূল লক্ষ্য ছিল ভারতে ধীরে ধীরে একটা দায়িত্বশীল সরকার ব্যবস্থা চালু করা। এই আইনটা প্রদেশগুলোর ওপর থেকে কেন্দ্রের নিয়ন্ত্রণ অনেকটাই কমিয়ে দেয়, আর দেশে প্রথমবার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা চালু হয়। একটা সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন তৈরির কথাও বলা হয় এই আইনে। ১৯১৯ সালের আইনের একটা খুব গুরুত্বপূর্ণ আর একটু জটিল কনসেপ্ট ছিল ডায়ার্কি। সোজা কথায় এটা একটা দ্বৈত শাসন ব্যবস্থা। ডায়ার্কি শব্দটা এসেছে গ্রিক শব্দ ডায়ার্কি থেকে, যার মানেই হল ডাবল রুল। এই সিস্টেমে প্রদেশের বিষয়গুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একদিকে ট্রান্সফার্ড বা হস্তান্তরিত তালিকা, আর অন্যদিকে রিজার্ভড বা সংরক্ষিত তালিকা। এবার আমরা ব্রিটিশ শাসনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময়টা ছিল একটা দায়িত্বশীল সরকারের দিকে এগিয়ে যাওয়ার সময়। চলুন দেখি এই পর্বের শেষ বড় আইনটা কী ছিল আর কিভাবে ক্ষমতার চূড়ান্ত হস্তান্তর হয়েছিল। ১৯৩৫ সালের ভারত শাসন আইন ছিল একটা বিরাট মাইলস্টোন। ভারতে একটা সম্পূর্ণ দায়িত্বশীল সরকার গঠনের দিকে এটা ছিল দ্বিতীয় বড় পদক্ষেপ। এই আইন একটা সর্বভারতীয় ফেডারেশন তৈরির কথা বলে, প্রদেশগুলো থেকে ডায়ার্কি তুলে দিয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করে। আর আজকের মতোই ক্ষমতাকে ফেডারেল, প্রাদেশিক আর যুগ্ম এই তিনটে তালিকায় ভাগ করে দেয়। আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ফেডারেল কোর্ট তৈরির ব্যবস্থাও কিন্তু এই আইনেই ছিল। আর সবশেষে ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন। এই একটা আইন ব্রিটিশ শাসনের অবসান ঘটালো, আর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে ভারতকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করল। এই আইনেই ভারত ভাগের ব্যবস্থা করা হয়, ভাইসরয় আর সেক্রেটারি অফ স্টেটের মতো পদগুলো তুলে দেওয়া হয়, আর দুই দেশের গণপরিষদকেই নিজেদের সংবিধান তৈরির সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। তাহলে ভাবুন তো একবার, ব্রিটিশ কাঠামোটা তো ভেঙে গেল, কিন্তু এই যে এত বছরের ঐতিহাসিক ভিত্তি, এর উপর দাঁড়িয়ে ভারত কিভাবে তার নিজের সংবিধান তৈরি করবে? এই প্রশ্নটাই আমাদের দেখিয়ে দেয় যে ভারতের সংবিধানের শিকড় কতটা গভীরে রয়েছে। তাই ভারতের বর্তমান রাজনৈতিক কাঠামোকে বুঝতে হলে এই ঐতিহাসিক যাত্রাটা বোঝা কিন্তু ভীষণ জরুরি।